আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি ইসরায়েল। তেল আবিবে নতুন করে হামলা, জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করল রাশিয়া, চীন, পাকিস্তান। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারের সহযোগিতা প্রয়োজন, বললেন সিইসি। ভোটের আগে নতুন আচরণবিধি প্রণয়ন। টাকা পাচার ও দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকারকে ও সহযোগিতার আহ্বান। আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। রোববার দুপুরের মধ্যে হল ছাড়ার নির্দেশ। ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধে পুলিশের লাঠিচার্জ। এবং সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে হিমশিম কমিশন। সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনে বিএনপির বিপরীতে মেরুতে জামায়াত, এনসিপি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শান্তি প্রতিষ্ঠার ব্রত নিয়ে বিশ্বজুড়ে অশান্তি আর যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইসরায়েল। ইরান বেসামরিক পরমাণু কার্যক্রম চালাচ্ছে। আন্তর্জাতিক আণবিক সংস্থার এমন প্রতিবেদনের পরেও তেহরান থেকে কল্পিত পারমাণবিক অস্ত্র নিশ্চিহ্নকরণ অভিযান চালাচ্ছে তেল আবিব। পাল্টা জবাব দিচ্ছে ইরানও, বলছে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই ও নিপীড়িত মুসলিম উম্মার সুরক্ষার নৈতিক দায়িত্ববোধ থেকে লড়াই চালাবেন তারা। এদিকে জাতিসংঘে বৈঠকে ইসরায়েলকে তুলোধুনো করেছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। ইসরায়েলের একনিষ্ঠ সমর্থক ট্রাম্প পড়েছেন বিপাকে। মার্কিন গোয়েন্দা তথ্যে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ না থাকায় প্রতিবেদন ভুল বলে উল্লেখ করেন তিনি। একই সাথে জানান, এই যুদ্ধে সরাসরি অংশ নিতে প্রস্তুত নন তারা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের পরমাণু কর্মসূচি থামানোর অজুহাতে ইসরায়েলের গায়ে পড়ে শুরু করা সংঘাত চলছে দ্বিতীয় সপ্তাহের মতো। বিচার যাই হোক, তালগাছটা আমার এমন ভঙ্গিতে চালিয়ে যাওয়া হামলায় সায় দিচ্ছে মোরল খ্যাত আমেরিকা। তবে ছাড়বার পাত্র নয় ইরান। বলছে আত্মরক্ষা, দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই ও ইসলামের বিরুদ্ধে ইহুদিদের আগ্রাসনে তারা ছাড় দেবেন না এক বিন্দুও। তাদের এই কঠিন সংকল্পে সায় দিয়েছেন ইরানি নাগরিকরাও। শনিবার রাতে ইরানের ইস্পাহানে পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ইরান সক্রিয়ভাবে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন তথ্য পরমাণু পর্যবেক্ষণ সংস্থার কাছে নেই। তবে তেল আবিব বলছে তাদের বর্তমান লক্ষ্য ফার্দো পারমাণবিক সাইটটি ধ্বংস করা। আর তাই আমেরিকার কাছে বাংকার বিধ্বংসী বোমা চাইছে ইসরায়েলি সেনারা। তবে ইরানে ইসরায়েলের আগ্রাসন নিয়ে বর্তমানে নড়বড়ে অবস্থানে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট প্রথমে কঠোর অবস্থান নিলেও এখন কিছুটা পিছু হটেছেন। ট্রাম্পের সাথে দেশটির গোয়েন্দা প্রধানের বিরোধের কথাও উঠে এসেছে সবার সামনে। ট্রাম্প জানান, যুদ্ধে সরাসরি অংশ নেয়ার সিদ্ধান্ত জানাবেন 2 সপ্তাহ পর। তেহরানের সাথে কূটনৈতিক আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। তবে ইরান জানিয়েছে আলোচনায় আগ্রহী তারা, কিন্তু এর আগে তারা নিশ্চিত করবে ইসরায়েলের শাস্তি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং যুদ্ধ এড়াতে সম্ভাব্য সবকিছু করার চেষ্টা করছেন। Substantial chance of negotiations that may or may not take place with Iran in the near future. এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বিচার দাবি করেছে চীন। দ্রুত ইসরায়েল ইরান সংঘাত বন্ধের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিবও। বক্তব্যে ইসরায়েলের প্রতি নিন্দা জানায় পাকিস্তান, চীন, রাশিয়া, কাতার ও আলজেরিয়া। দ্রুত উত্তেজনা থামানোর আহ্বান জানিয়েছেন আরব লীগের নেতারা। নিরাপত্তা নিশ্চিতের নামে প্রতিবেশীদের উপর নিপীড়ন চালানোর অধিকার ইসরায়েলের নেই উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান মুসলিম দেশগুলোকে একতাবদ্ধ হওয়ার ডাক দেন। Ve son olarak İran'a gerçekleştirdiği saldırıların tanım ve tarifi ইরানের পররাষ্ট্র দপ্তর বলছে, দিনের পর দিন গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেও দায়মুক্ত থেকেছে ইসরায়েল।
আর তাই তাদের আর কোনো ছাড় নয়। জাহিদুল আলম, এটিএন বাংলা। রাজধানীর হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4 ইউনিট প্রায় 2 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয়রা বলছেন প্লাস্টিকের কেমিক্যাল হতে পারে এই আগুন লাগার মূল কারণ। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। দাউ দাউ করে জ্বলছে আগুন। ক্যামেরার লেন্স হয়তো বোঝে না এই আগুনের উত্তাপ, কিন্তু রাজধানীর হাজারীবাগের ট্যানারি এলাকার বাশা লেদারির ভাড়া দেওয়া প্লাস্টিকের খেলনা বানানোর কারখানাতে লাগা এই আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। আগুন দেখে দৌড়ে আসছি, অনেক ধোঁয়া উঠতে আছে, তারপরে আমরা দৌড়ে আসছি, দৌড়ে এসে ফায়ার সার্ভিসে ফোন দিয়ে এরকম না কোনো আগে দেখিনি আমরা, এখন রাস্তা দেখছি। এই ঘটনা জানার পরপরই দ্রুত এসে হাজির হন ফায়ার সার্ভিসের হাজারীবাগ ও মোহাম্মদপুর জোনের 2টি করে মোট 4টি ইউনিট। আশেপাশে পানি সংকট থাকলেও এ সময় এগিয়ে আসেন স্থানীয়রা। আমরা যে খাই চামচ বাটি, এই প্লাস্টিকের কারখানাটা এটা হচ্ছে বাশা লেদার নামে পরিচিত। ওখানে আবার গ্যাসের সিলিন্ডার আছে, যা ফায়ার সার্ভিস ওই দিক থেকে ঢোকার কারণে আমরা অনেক বেশি ক্ষয়ক্ষতি থেকে বাঁচে গেছি। এটাও ফায়ার সার্ভিস সময় মতো আসার কারণে আমরা আসলে বাঁচতে পারছি। হয়তো মেশিন চলছে, রাইতে নাইটে কাজ করছে, হয়তো মেশিন গরমে বাস্ট হয়েছে, যে কোনো ভাবে বাস্ট হয়ে আগুন লাগিয়ে গেছে। কেমিক্যাল গরম কারণে গইলে হয়তো আগুন লাগতে পারে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের হাজারীবাগ জোনের এই কর্মকর্তা। ক্ষেত্রে মূলত যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে যে রাস্তা, যে এই পর্যন্ত গাড়ি আসাটা আমার খুব টাফ হয়েছে। আর আসলে অগ্নিকাণ্ড কিভাবে সংঘটিত হয়েছে আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না, কারণ আমাদের ড্যাম্পিং কাজ চলছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা নেই বলেও জানান তিনি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল হবে জানিয়ে সিইসি বলেন, ভোটের আগে আচরণবিধি প্রণয়নের চেষ্টা চলছে। ঐশী গোস্বামী, প্রমার রিপোর্ট। সকালে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি। এ সময় তিনি বলেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ভোটের মাঠের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনে লাগবে সরকারের সহযোগিতা। যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারের সঙ্গে দেখা করতে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে তারা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন। এত বড় একটা নির্বাচন হবে, আমাদের নিজস্ব একটা পরিকল্পনা, এটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য। যদি টাইমলি যদি কোনো কারণে রিসিভ না হয়, 2-4 দিন এদিক ওদিক হতে পারে। এটা একটা সম্ভাব্য একটা পরিকল্পনা, আমাদের কর্মপরিকল্পনা। এ সময় ভোটের কর্মপরিকল্পনা এগিয়ে চলছে বলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যথাসময়ে ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। সময় মতো যোগাযোগ হবে, সব আপনারা জানবেন এবং সময় হলে সবকিছু জানতে পারবেন। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। দেশ পুনর্গঠনে সবাইকে একজোট হয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিত সরকার টাকা পাচার ও দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে অভিযোগ করে তিনি বলেন, দেশকে নতুন করে তৈরি করতে যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন বলেন, ইউনূস তারেক বৈঠকের পর নির্বাচন নিয়ে জনমনে স্বস্তি ফিরেছে, কিন্তু জনসমর্থনহীনরা এই বৈঠক নিয়ে অস্বস্তিতে আছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সুযোগ তৈরি হয়েছে দেশ গঠনের। কিন্তু কিছু ঘটনার কারণে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের পর আবার আশার আলো জেগেছে। তারুণ্যের দল এনসিপিকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারকে তারা সহায়তা করবে। আমরা প্রত্যাশা করি যে এই তরুণেরা, এই নবীনেরা যারা এই তার বিগত আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, তারা তারুণ্য যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আমাদেরকে নিঃসন্দেহে আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। অন্তর্বর্তীকালীন সরকার ভালো কাজ করছেন, আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ধোঁয়াশা অনেকাংশে কেটে গেছে। অভিযোগ করেন, যাদের জনসমর্থন নেই তারাই লন্ডন বৈঠক নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন কি বলবেন না, আপনারা বিব্রত, জাতি বিব্রত। আরে ভাই, জাতির হোলসেলারে কি আপনারা নিয়েছেন? আপনাদের দল বিব্রত হয়েছে, সেটা বলতে পারেন। সভা হওয়ার আগের আর পরের অবস্থা দেখেন, এই দেশের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলা কমে গেছে, শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে আশা জেগেছে যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। বিএনপি সংস্কারের পক্ষে দাবি করে তিনি বলেন, সে লক্ষ্যেই জন আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে পেশ করেছেন। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। ক্ষমতার ভারসাম্যের জন্য জাতীয় সংসদের উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে, কিন্তু সংসদের আসনের অনুপাতে উচ্চকক্ষ হলে তা কোনো কাজে আসবে না বলে মনে করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এনসিপি বলছে, পিআর পদ্ধতির পাশাপাশি নির্বাচনের আগে দলগুলোকে উচ্চকক্ষে যাদের সদস্য করা হবে সেই তালিকা প্রকাশ করতে হবে। অন্যদিকে ভোটের অনুপাতে আসন বণ্টনের দাবি জানিয়ে ডান ও বাম দলগুলো বলছে, এতে করে উচ্চকক্ষে ছোট দলগুলোর উপস্থিতি বাড়বে। খায়রুল ইসলামের রিপোর্ট। জাতীয় সংসদের উচ্চকক্ষকে ভোটের অনুপাতে আসন বণ্টন কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়েই এই আলোচনা। মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশন আয়োজিত এই আলোচনায় অংশ নেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সহ জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, ইসলামিক আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ক্ষমতার ভারসাম্য আনতে জাতীয় সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করার পক্ষে মত দেন বেশ কয়েকটি দলের নেতারা। আমরা যদি সত্যিকার অর্থে জনগণের বাংলাদেশে ক্ষমতার কাঠামোর একটা ভারসাম্য এবং জবাবদিহি আনার প্রয়োজনীয় অপরিহার্য যেই সমস্ত সংস্কার, সেগুলো যদি পিপলের কাছে নিয়ে যেতে পারি, ইলেকশনের চেহারাও বদলে যেতে পারে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সংসদ সদস্যরা দলের পক্ষে ভোট দিবেন, মানে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। এটাকে ওনারা ডিসেন্ডিং ভয়েস হিসেবে রাখছেন। 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ থাকতে পারবে না, যেটা আমাদের দলে আমরা বলছি 2 বার বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবে না। এখন এনসিপি নতুন দল গঠন করছে, তারাও বলছে। সুতরাং তরুণরা কিন্তু এরকম অ্যাডভান্স চিন্তা করছে, যে চিন্তা মানুষকে আকর্ষণ করছে। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সংসদের উচ্চকক্ষের সদস্য নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসার পরামর্শ দেন। উচ্চকক্ষটা হবে নিম্নকক্ষেরই রেপ্লিকা, পুরোপুরি রেপ্লিকা, এবং দলের আধিপত্য আরো নিরঙ্কুশ হবে। ওই যে আমাদের স্বৈরাচার সৃষ্টি হয়েছে, এইভাবে যদি হয় স্বৈরাচার আরো পাকাপোক্ত হবে যদি আমরা যে আসন ভিত্তিক করি। মিশ্র পদ্ধতি, যেমন যেখানে উচ্চকক্ষটা আমাদের ওই যে দলের ভোটের হারের ভিত্তিতে হওয়াটা বাঞ্ছনীয় হবে, এবং এটা রিয়েলি চেকস অ্যান্ড ব্যালেন্সের একটা পদ্ধতি প্রতিষ্ঠিত হবে। নাগরিক কোয়ালিশনের প্রস্তাব উচ্চকক্ষে কোনো আইন প্রণয়ন করতে পারবে না, তবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে 2 কক্ষের অনুমোদন লাগবে। খায়রুল ইসলাম, ATN বাংলা, ঢাকা। অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 22 জুন দুপুর রোববার 12টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ অধ্যাপক ডক্টর কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাগত ও এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবেন। প্রতিষ্ঠানের একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চলমান অচলাবস্থা নিরসনে ঢাকা মেডিকেল কলেজ কাউন্সিলের জরুরি সভার এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজের নতুন আবাসিক ও একাডেমিক ভবনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর নতুন বাজারের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভে লাঠিচার্জ করছে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। কুড়িল বিশ্ব রোড বাড্ডা সড়ক বন্ধ রয়েছে যান চলাচল। অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর দাবি না মানলে রোববার থেকে ঢাকা ব্লকেটের হুমকি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় নতুন বাজার এলাকায় সকালে রাস্তা অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। এরপর পরই বল প্রয়োগে যায় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ, ধস্তাধস্তি। কয়েকজনকে আটক এবং বেশ কয়েকজন আহত হওয়ার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। আলোচনা চলছিল কোথায় কিভাবে রাস্তা ছেড়ে দেওয়া যায় কি যায় না। ওই মুহূর্তে আলোচনার সময় আপনার সবার কাছে ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখবেন যে ওই মুহূর্তে ওরা আমাদের উপর হামলা করে। কথা বলার একটা পর্যায়ে পুলিশ পিছন থেকে বাঁশি দিতে দিতে এসে আমাদের উপর লাঠিচার্জ করে। আমাদের একজন আপুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, রাস্তায় ফেলছে। ফায়াজ ভাইকে রাস্তায় ফেলে লাঠি দিছে, লাঠিচার্জ করছে। আমাকে মারছে, আমার মাজায় মারছে, ওনাকে মারছে, ওনার পায়ে মারছে, একজনের পা ভাঙছে। কত কোটি টাকা ঢুকলে, কত কয় হাজার কোটি টাকা ঢুকলে ভাটারা থানা, বাড্ডা থানা, গুলশান থানা, শুনেছি রাজারবাগ থেকেও পুলিশ আসছে, তারা এই শিক্ষার্থীদের উপর হামলা চালায়। কথায় কথায় বহিষ্কার নয়, এটা সকল জায়গা থেকে বাদ দিতে হবে। বহিষ্কারের পদক্ষেপ কোনোভাবে সম্ভব হবে না। তবে 10 মিনিটের ব্যবধানে আবারও রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। পুলিশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়েন তারা। এ সময় অন্যান্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেয় আন্দোলনকারীদের সাথে। যে পুলিশ সদস্যরা আমার শিক্ষার্থী ভাইদের উপর হামলা করেছে, আমরা চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য যা করা লাগে তাই করব। এত বড় সাহস বাংলাদেশের কোন পুলিশের নেই। যেটা হাসিনার আমলে ছিল, তাহলে হাসিনার পদত্যাগের পরে নতুন পরবর্তী বন্দোবস্তের বাংলাদেশে এই পুলিশ সদস্যরা কারা, কার উদ্দেশ্য তারা হাসিল করতেছেন, আমরা ধরে নেব তারা ওই ফ্যাসিস্টেরই দোসর। তবে এই ঘটনায় পুলিশের বল প্রয়োগের অভিযোগটি ভিত্তিহীন বলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে ডিএমপি। বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবি না মানলে রবিবার ঢাকা ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে হিমশিম খেতে হচ্ছে ঐকমত্য কমিশনকে। সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনে বিপরীত মেরুতে অবস্থান বিএনপির সাথে জামায়াত এনসিপির। মৌলিক সংস্কারে রাজনৈতিক অনৈক্যকে দুর্ভাগ্যজনক বলছেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তবে তার আশা, বেশিরভাগ ইস্যুতে সবার একমত হওয়ার মাধ্যমেই প্রণয়ন হবে জাতীয় সনদ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বছর পূর্তি হতে বাকি প্রায় 1.5 মাস, আর এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের রূপরেখা বা জাতীয় সনদ তৈরি করতে চায় অন্তর্বর্তী সরকার। যদিও মৌলিক সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের সাথে অনৈক্যই বেশি দেখা যাচ্ছে রাজনৈতিক দলের। বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় প্রায় সব রাজনৈতিক দল একমত হলেও উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আছে ভিন্ন মত। সংস্কার কমিশনের প্রস্তাব মেনে ভোটের সংখ্যানুপাতিক নির্বাচন চায় জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ 23টি দল। অন্যদিকে বিএনপি সহ 6টি দল চায় নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষের আসন নির্ধারণ। জাতীয় সনদটা হলো ঐক্যমত্যের ভিত্তিতে, তো ঐক্যমত্য সৃষ্টি করা এটা সমস্যা সংকুল এবং সময় সাপেক্ষ। মৌলিক সংস্কার যেখানে সংবিধান সংশোধন লাগবে সেখানেই সমস্যা। এটা দুর্ভাগ্যজনক। একটা বড় কারণ আমাদের রাজনীতিতে যে ভারসাম্য ছিল সেই ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। একটা বড় দল তারা ক্ষমতায় যাবে, এটা প্রায় সবাই মনে করে। তো এই যে ভারসাম্যহীনতা কিন্তু এটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে একক কর্তৃত্ব ক্ষমতা কমাতে একই ব্যক্তিকে দলীয় প্রধান, সরকার প্রধান ও সংসদ নেতা না করার প্রস্তাবে সায় নেই বিএনপির। যদিও এই প্রস্তাবে রাজি জামাত, এনসিপি।
প্রধানমন্ত্রী পদ দুবারে সীমাবদ্ধ করার সুপারিশেও একমত হয়নি বিএনপি সহ 7টি দল। একই সাথে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়েও বিএনপির সাথে মতভেদ জামাত এনসিপির। রাষ্ট্রপতি বিভিন্নভাবে নির্বাচনের প্রস্তাব এসছে, যে সংসদের যে দুই কক্ষের ভোটের মাধ্যমে এবং গোপন ভোটের মাধ্যমে এই প্রস্তাব এসছে। তারপরে আরেকটা প্রস্তাব হলো একটা ইলেকট্রাল কলেজ, যেমন সব স্থানীয় সরকার প্রতিনিধিদেরকে নিয়ে একটা ইলেকট্রাল কলেজ। এরপরে অনেক দলেরই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, আবার কিছু কিছু দলের ব্যাপারে তারা আগ্রহী না। এখন তো আমাদের বর্তমান পদ্ধতিতে প্রধানমন্ত্রী তিনি আবার সংসদ নেতা হন, একই সাথে তিনি দলের প্রধান হন। তো এটা কিন্তু একটা খুব ভয়ানক যে ক্ষমতার কেন্দ্রীভূতকরণ। এটার পরিণতিতে আমরা দেখেছি যে শেখ হাসিনা সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছে এবং দলের আর সরকারের সাথে বিভাজন দূরীভূত হয়ে গিয়েছে। সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন বাড়িয়ে 100 করার প্রস্তাবে বেশিরভাগ দল একমত হলেও চূড়ান্ত হয়নি নির্বাচন প্রক্রিয়া। সব মিলিয়ে মৌলিক সংস্কারে ঐক্য না এলে জুলাই সনদে সম্মত না হওয়ারও হুঁশিয়ারি দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি, আশা করা যায় কিছু বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারবো। তো আমরা আশাবাদী এবং যে আগামী মাসের মধ্যে, জুলাই মাসের মধ্যে আমরা একটা জাতীয় সনদ প্রণয়নের করতে পারবো এবং রাজনৈতিক দলগুলো এটা স্বাক্ষর করবে। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার মুলতবি আলোচনার ৫ম দিনের সংলাপ হবে রোববার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ২০২৫ থেকে ২৬ অর্থবছরের বাজেটে কয়েকটি সংস্কার করে আজই অধ্যাদেশের মাধ্যমে অর্থবিল পাশ হচ্ছে। সংসদ না থাকায় রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে দেশের ৫৪তম বাজেট পাশ হচ্ছে। সেখানে শেষ মুহূর্তে কালো টাকা সাদা করার সুযোগ বদলে তা অতিরিক্ত জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ হিসেবে দেখানোর প্রস্তাব করা হতে পারে। এর আগে ২ জুন ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, ঘাটতি কমাতে সংকোচনমূলক রাজস্ব নীতি অনুসরণ করেছে অন্তর্বর্তী সরকার। অর্থনীতির ভারসাম্য রক্ষায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে কর্মসংস্থান, মানব সম্পদ ও সামগ্রিক সামাজিক উন্নয়নে। তবে কম সময়ের ব্যবধানে বাজেট পাশের সমালোচনা করেছেন অনেক অর্থনীতিবিদ। দীর্ঘমেয়াদী যে অর্থনৈতিক চ্যালেঞ্জের একটা আরও দক্ষ ব্যাখ্যা এখানে যদি সংযুক্ত থাকতো, তাহলে কিন্তু এই বরাদ্দে যা আছে এটা নিয়ে কেউ হয়তো অত বেশি করবে না, কিন্তু আমরা ঠিক পথে আছি কিনা, চিন্তার জায়গায় ঠিক পথে আছে কিনা। IMF-এরও একটা বাস্তবতা আছে। বিশেষ করে এখন দরকার নতুন প্রবৃত্তির কিছু চালক খাতকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। যেহেতু সংসদ নেই, এটার উপর পর্যালোচনার জায়গাটা আরেকটু দীর্ঘায়িত করা যেত। আমি এটা ঠিক জানি না 22 তারিখ কেন চুজ করা হয়েছে। এটা কি ওনারা তেমন কোনো আলোচনা কি চাচ্ছেন না, নাকি বিষয়, এটা একটা প্রশ্ন থেকে যায়। আগামী জুলাই আগস্টে মূল্যস্ফীতি কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাইজুল কবির খান। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট বিতর্ক ও প্রসঙ্গ অনুষঙ্গ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। অর্থনীতি একটা খাদের মধ্যে ছিল, সেখান থেকে একটা ট্রাকের মধ্যে আনার বাজেট দেওয়া হয়েছে বলে জানান তিনি। অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা হবে, এখান থেকে আলোচনার মাধ্যমে নয়, জ্বালানি খাতে উন্মুক্ত টেন্ডার দেওয়া হবে। দুর্নীতি ও অপচয়কে দেশে অর্থনীতির সবচেয়ে দুটি খারাপ দিক উল্লেখ করে এসব কমিয়ে আনতে জাতীয় ঐক্যমত্য দরকার বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা। সবচেয়ে বড় ট্যাক্স হচ্ছে ইনফ্লেশন। তো আমরা মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে আমরা মনে করি যে এটা সঠিক পথে এগোচ্ছে এবং আমরা আশা করি যে জুলাই আগস্ট মাস নাগাদ এটাতে একটা সিগনিফিক্যান্ট ড্রপ। আমরা দুর্নীতির বিষয়ে জাতীয় ঐক্যমত্য, সবাই দুর্নীতি করতে চান, কেউ কিন্তু বাদ নেই। রাজনীতিবিদ, আমলা, অধ্যাপক, কেউ বাদ নেই। আমরা চেষ্টা করতেছি যে অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা। আমরা যেই ব্যবসা করে পারবেন, প্রতিযোগিতা হবে যেখানে, আমরা সবকিছু উন্মুক্ত করে দিয়েছি। রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগে শিশুশ্রম বন্ধ করতে চায় সরকার। একথা জানিয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন,
কিশোর গ্যাংয়ের মতো বিপদগামী শিশুদের পুনর্বাসনে বিশেষ প্রকল্প নেওয়া হবে। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকার বিভিন্ন প্রকল্পে ৩৫২ কোটি টাকা ব্যয় করলেও সুফল পায়নি ভুক্তভোগীরা। মিজান শাহজাহানের রিপোর্ট। শিশু শ্রমের মূল দায় রাষ্ট্রের নয়, সমাজের। এ নিয়ে বিতর্কে অংশ নেয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সমাজ কিভাবে ঠিক কত টাকা বাজেট বরাদ্দ দিতে পারে, যেটা আমার রাষ্ট্র দিতে পারে মাননীয় স্পিকার? বাংলাদেশের প্রেক্ষাপটে আইন প্রণয়ন হয়েছে এরকম কোন দৃষ্টান্ত কি আমরা দেখাতে পারবো? বিতর্ক শেষে মূল্যায়ন পর্বে কথা বলেন আইএলওর শ্রম প্রশাসন বিভাগের প্রধান নিরান রামজুঠান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সমন্বয় সংস্কার জায়েদা পারভিন। রাষ্ট্র তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে, আমাদের সবাইকে একাত্ম হয়ে চেষ্টা করতে হবে। এ সময় শ্রম কর্মসংস্থান সচিব এএসএম শফিকুজ্জামান বলেন, শিশু শ্রমকে জাদুঘরে পাঠাতে চায় সরকার। শিশু শ্রমের বিষয়টা একদম তলানিতে আছে, এটাকে আমরা সামনের সার্ভিসে নিয়ে আসতে চাই। সবার দায়িত্ব, এটি একটি সম্মিলিত প্রয়াসে আমরা বাংলাদেশ থেকে শিশু শ্রম আমরা মিউজিয়ামে পাঠাবো। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বিগত সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। পতিত সরকার তাদের লুটপাটের এমন কোনো জায়গা বাদ নেই, তাদের যে পদচিহ্ন তারা রেখে যায়নি, সে কালো দাগ তারা রেখে যায়নি। আমরা শিশু শ্রম নিরসনের ক্ষেত্রে দেখেছি ৩৫২ কোটি টাকার যে প্রকল্প, সেই প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু নানা অনিয়ম, নানা দুর্নীতি, নানা অপচয়ের কথা কিন্তু আমরা বিগত সরকারের আমলে আমরা দেখেছি। আমরা জানি যে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে, কিন্তু ক্ষমতার পালাবদলের মধ্যে দিয়ে যাতে দুর্নীতির কোনো পালাবদল না হয়, আমাদের শিশু শ্রমের জন্য যে ফান্ডটি দেশি বিদেশি থেকে আসবে, সে অর্থায়ন যাতে শুধুমাত্র শিশু শ্রমের কাজের জন্য ব্যবহার করা হয়। সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, রাষ্ট্রীয় পদে থেকে দুর্নীতি করলে তার দেশদ্রোহিতা। কল্যাণ রাষ্ট্র হিসাবে দেশকে গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, গণতন্ত্রের নামে স্বৈরাচারী মূল্যবোধ আর ফিরে আসার সুযোগ নেই। শিশু শ্রমকে আমরা শুধু নিবারণ করব না, আমরা শক্ত হাতে সেটাকে রোধ করব এবং লেবার মিনিস্ট্রির সাথে, শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা বৈঠকে বসব এবং তাদের সাথে যৌথভাবে আমরা পরিকল্পনা নিব। বিতর্কে চ্যাম্পিয়ন হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পরে চ্যাম্পিয়ন দলের হাতে ৫০,০০০ ও রানার আপ দলকে ৩০,০০০ টাকা সহ ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতে সোমবার থেকে আবারও কলম বিরতির ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এ সময় বলা হয়, রোববার বাজেট পাশের কার্যক্রম থাকার কারণে সোমবার ঢাকার সব দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনবিআর এ অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা স্ব দপ্তরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করবেন। পাশাপাশি এনবিআর কাঠামোগত সংস্কার কার্যক্রম সমন্বয় সাধনে নবগঠিত কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিত্ব রাখার দাবি জানানো হয়। মানিকগঞ্জের ঘিওরে আলোচিত কাঁঠাল কাণ্ডে ভাবিকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি রাকিব হোসেন রাজুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে তথ্য প্রযুক্তির মাধ্যমে মানিকগঞ্জে পিবিআই এর একটি দল তাকে পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উত্তরপাড়া থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রাকিব হোসেন রাজুর বাড়ি ঘিওর উপজেলার নালী ইউনিয়নের রামদিয়া নালী ভাঙ্গা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের কাঁঠাল পাড়া নিয়ে দেবর রকিব হোসেন ও ভাবি শোভা বেগমের কথা কাটাকাটি হয়। এতে রাকিব হোসেন বিক্ষুব্ধ হয়ে একটি ধারালো ছুরি দিয়ে ভাবি শোভাকে বেগম কুপিয়ে জখম করে এবং ঘটনাস্থলে শোভা বেগমের মৃত্যু হয়। আমাদের অফিসাররা তারা কিন্তু বিভিন্ন জায়গাতে ছদ্মবেশী তথ্য সংগ্রহ করে এবং আমরা কিছু তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে থাকি। এই আমাদের উভয়ের প্রচেষ্টায় নিরবিচ্ছিন্ন কাজ করার মাধ্যমে আসলে আমরা মনে করছি যে আমরা এই ঘটনায় সফলতা পেয়েছি অতি দ্রুত। তো এটি আমরা আসলে খুব ছোট্ট একটি ঘটনা থেকে এরকম একটি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। তো বিবাহের সফলতা যে আমরা অতি দ্রুত এই ঘটনার একমাত্র আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম। সমালোচনা হয় প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নাও থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন
পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এখনও দুর্নীতি হচ্ছে। অতিরিক্ত খরচ ও ত্রুটিপূর্ণ নকশার কারণে অধিকাংশ প্রকল্প কাটছাঁট করে ছোট করা হয়েছে। এ সময় প্রস্তাবিত বাজেটে এনবিআরকে দেয়া 4,99,000 কোটি টাকার রাজস্ব আদায় শুধু অসম্ভবই নয়, অতি উচ্চাভিলাষীও বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ এম এ রাজ্জাক। কালো টাকা সাদা করার যে কথা, এটা এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া হবে, অসুবিধা কি? প্রদর্শিত টাকা আয় হিসাবে দেখিয়ে উচ্চতম যেই করের হার তার সাথে অন্তত আবার 5% যোগ করা উচিত পেনাল্টি। কি করে এই প্রকল্পগুলো এত দুষ্ট প্রকল্প হয়ে গেল এবং এগুলোতে এত দুর্নীতি কি করে হলো এবং এখনো হচ্ছে? কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস এর মধ্যে রূপান্তরিত করা যায় কিনা, যাতে করে এই ধরনের ভুল ত্রুটিগুলো আর হবে না। ভারতীয় দূতাবাসের উদ্যোগে চট্টগ্রামে উদযাপিত হল 11তম আন্তর্জাতিক যোগ দিবস। রোববার বিকেলে নগরীর চট্টগ্রাম ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার ডক্টর রাজীব রঞ্জন। এবার প্রতিপাদ্য ছিল ইয়োগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। অনুষ্ঠানে ডক্টর রাজীব রঞ্জন বলেন, যোগব্যায়াম শুধু ব্যক্তি নয়, সমাজ ও বিশ্বকে সুস্থতা ও শান্তির দিকে নিয়ে যেতে পারে। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন, যোগব্যায়াম শুধু শারীরিক কসরত নয়, এটি একটি জীবন দর্শন যা আত্মিক শান্তি, শারীরিক সুস্থতা ও মানসিক ভারসাম্যের এক অনন্য পথ। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী যোগ চর্চাকারী, শিক্ষার্থী, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। এবার খেলার খবর। অবশেষে ড্রই হলো বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার গোল টেস্ট। বাংলাদেশের বিপক্ষে 296 রানের টার্গেটে নেমে দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 72 রান তোলার পর ড্র মেনে নেন শ্রীলঙ্কার অধিনায়ক। এর আগে বাংলাদেশের 495 রানের জবাবে প্রথম ইনিংসে 485 রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। 6 উইকেটে 285 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। উভয় ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত হন ম্যাচ সেরা। পরাগ আরমানের রিপোর্ট। We have a draw after 26 test matches here in Galle. চতুর্থ দিন শেষেও যখন দুই দলের হাতে থাকে 17 উইকেট, সেই টেস্টের ভাগ্যে ড্র ছাড়া আর কিছুই লেখা থাকে না। তাই গল টেস্ট কাঙ্ক্ষিত ড্রই হলো। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উভয় ইনিংসে সেঞ্চুরি সহ বলার মতো বেশ কিছু অর্জন আছে বাংলাদেশের। 56 রানে অপরাজিত থাকায় সেঞ্চুরির সুবর্ণরেখা আগের দিনই দেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার পর আবারও সেই কীর্তি গড়লেন তিনি। তাতে টেস্টের অধিনায়ক হিসেবে ম্যাচের 2 ইনিংসে সেঞ্চুরি করা বিশ্বের 16তম ক্রিকেটার হলেন নাজমুল। প্রথম ইনিংসে 148 রান করার পর দ্বিতীয় ইনিংসে 125 রানে অপরাজিত থাকেন শান্ত। একটু পর 6 উইকেটে 285 রানে ইনিংস ঘোষণা দেন টাইগার অধিনায়ক। তখন 295 রানের লিড পায় বাংলাদেশ। 5 wickets haul. এর আগে 3 উইকেটে 177 রান নিয়ে ব্যাটিং করতে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। 22 রান নিয়ে মাঠে নামা মুশফিক ব্যক্তিগত 49 রানের পুঁজিতে রান আউটে কাটা পড়েন। 4 উইকেটে বাংলাদেশের সংগ্রহ তখন 237 রান। শ্রীলঙ্কার বিপক্ষে লিড 247 রানের। এরপর বৃষ্টিতে থেমে যায় খেলা। প্রায় 2.5 ঘন্টা পর মাঠে নেমে 3 রানের পুঁজিতে বিদায় নেন লিটন দাস। 2 রানের বেশি সংগ্রহ করতে পারেননি জাকের আলীও। তারা ব্যর্থ হলেও ম্যাচ জিততে হলে শেষ বিকেলে 37 ওভারে শ্রীলঙ্কাকে উঠতে হতো 296 রানের পাহাড় চূড়ায়। সেই চেষ্টাও করেছিলেন লঙ্কান সিংহরা। শেষ পর্যন্ত রানে ভঙ্গ দিয়ে ড্র মেনে নেয় ধনঞ্জয় ডি সিলভার দল। পরাগ আরমান, এটিএন বাংলা। দর্শক, শেষ করার আগে বিআরবি ক্যাবেলস সংবাদ শিরোনাম আরেকবার। ইরানের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের। তেল আবিবে নতুন করে হামলা। জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করল রাশিয়া, চীন, পাকিস্তান। নির্বাচন
কমিশন যতই স্বাধীন হোক, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারের সহযোগিতা প্রয়োজন, বললেন সিইসি। ভোটের আগেই নতুন আচরণবিধি প্রণয়ন। টাকা পাচার ও দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান। আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। রোববার দুপুরের মধ্যে হাল ছাড়ার নির্দেশ। ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধে পুলিশের লাঠিচার্জ। এবং সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে হিমশিম কমিশন। সংবিধানে গুরুত্বপূর্ণ সংশোধনে বিএনপির বিপরীত, মেরুতে জামায়াত এনসিপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।